আজকে ডে 2 ডেটা ইন্টারপ্রিটেশন থেকে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে বার চার্ট সেখান থেকে আমরা কিছু ডিআই সলভ করেছিলাম, তাই তো? আমার তো তাই মনে হয়। বেসিক কিছু আলোচনা করেছিলাম, তারপরে বার গ্রাফ থেকে। বেশ, আজকে আমরা আলোচনা করব লাইন গ্রাফ থেকে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন গ্রাফের একটা পিকচার আমি তুলে দিয়েছি। এখানে দেখানো হচ্ছে যে প্রফিট একটা কোম্পানি কত করেছে। কোম্পানিটার নাম নেই, তবে কোম্পানিটা একটি। তার 2005-এ প্রফিট কত, 2006-এ কত, 2007-এ, 8-এ এবং 9, ঠিক আছে? এবং সেই প্রফিটগুলো ওয়ান সেকেন্ড যেভাবে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এই প্রফিট কিন্তু 0 মানে 0, 5 মিন হচ্ছে 5 লাখ, 5 লাখ। তাহলে কি বললাম? প্রফিটটা এখানে এই যে লাভের কথা বলছে, লভ্যাংশের কথা বলছে, এগুলো সব হচ্ছে লক্ষে। এবং প্রফিট কি করে বার করানো যায়? যত টাকা রেভিনিউ হয়েছে, অর্থাৎ একটা প্রোডাক্ট বিক্রি করে যে টাকা পাওয়া গেছে, তার থেকে খরচটা বাদ দিলে আমাদের প্রফিট বেরিয়ে আসে। ওকে, সো আমরা এবারে সরাসরি প্রশ্নে যাব। আমি প্রথম প্রশ্নে আসব। কোয়েশ্চেন নাম্বার 1, what is the average profit? What is the average profit earned by the company over the years? অর্থাৎ প্রশ্নটি বলছে সারা বছরে গড় কত লাভ করেছে। এভারেজ মানে হচ্ছে গড়, আর প্রফিট মানে কত লাভ করেছে। সো আমাদের এখানে যদি দেখেন প্রশ্নে, লাভের 2005 সালে বলেছে 25 লাখ টাকা, 2006 সালে বলেছে 35, 2007-এ বলেছে 25 এবং 20-র মাঝামাঝি। দ্যাটস ওয়াই বলতে পারি 22.5। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি 30, 35, আর এখানে 2.5, অর্থাৎ 37.5। ওকে, এবারে আমাদের বলুন এই প্রশ্ন অনুযায়ী আমাদের কি করতে হবে? এভারেজ প্রফিট বার করতে বলেছে, তাহলে কি বার করব? তাহলে কি করব? আমাদের এখানে সূত্রটা কি হবে আপনারা কেউ বলুন। এক্সপ্লানেশন কি হবে? যদি একটা কোম্পানির সমস্ত লাভগুলির গড় চাওয়া হয়, তাহলে কি করা হবে? বলুন। স্যার যোগ করতে হবে তো সবগুলো। হ্যাঁ, সমস্ত প্রফিট গুলোর সমষ্টি বাই কত বছর, তাই না? ঠিক তো? হ্যাঁ এবারে দেখুন, একদম। এবারে দেখুন, প্রথমে আছে 25, তারপরে আছে 35, 22.5, 30 এবং 37.5। আমি এখানেই ক্যালকুলেশনটা করছি। 25, 35, 22.5, 30, 37.5। ঠিক আছে?
ঠিক করলাম তো? হ্যাঁ স্যার। 150 হচ্ছে। আপনাদের কি একই হয়েছে? 150 বেরিয়েছে? হ্যাঁ স্যার। তাহলে 150 বাই কতগুলি বছর ছিল? 2006 থেকে ছিল 2009 অবধি, 1 2 3 4 5, তাহলে বাই 5, তাহলে টোটাল 30। তাহলে 30 মানে 30 নাকি 30,000 নাকি 30 লাখ? কত? স্যার 30 লাখ। ওকে, 30 লাখ অপশনগুলি, স্যার। হ্যাঁ অপশনগুলি দেখে নিন। অপশনগুলি ছিল 26 লাখ, অপশন বি ছিল 28, অপশন সি ছিল 30, আর অপশন ডি ছিল 32 লাখ। সো অবভিয়াসলি আপনাদের উত্তর হচ্ছে অপশন সি তাহলে, তাই তো? পরবর্তী প্রশ্নে চলে আসবো। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন হচ্ছে ইফ দ্য expenditure of the company in 2009 was 28 lakhs, then what was the revenue of the company in that year? প্রশ্নকে বুঝুন। যদি 2009 সালে কোম্পানিটির খরচ 28 লাখ টাকা হয়ে থাকে, তাহলে কত রেভিনিউ কোম্পানিটি ওই বছর আর্ন করেছিল? সো আমরা প্রফিটের সূত্র আমরা অলরেডি পেয়েছিলাম, ওকে, আর সেখানে রেভিনিউ মাইনাস এক্সপেন্ডিচার, তাহলে কিন্তু বেরিয়ে যাচ্ছিল আমাদের প্রফিট। তাহলে আপনারা বলবেন কি করলে আমরা এখানে রেভিনিউটা বার করতে পারবো? প্রফিট প্লাস এক্সপেন্ডিচার। এক্সেলেন্ট। তাহলে উনি যেটা বললেন, যদি আমরা রেভিনিউ বার করতে চাই তাহলে প্রফিটের সাথে লাভের সাথে আমরা খরচটাকে অ্যাড করব, লাভের সাথে খরচটাকে অ্যাড করব। লাভ কত হচ্ছে এখানে? লাভ কত বলছে? ইফ, হ্যাঁ, ইফ দ্য এক্সপেন্ডিচার অফ দ্য কোম্পানি, এটা কিন্তু বলছে এক্সপেন্ডিচার, মানে খরচ কথা বলছে, কিন্তু লাভ কত? দেখুন লাভটা দেওয়া রয়েছে একদম। লাভ ওই বছর 2009-এ, একটু ব্যাক করে যাই আমরা, 2009 সালে হচ্ছে 37.5, তাই না? তাহলে 37.5 প্লাস এক্সপেন্ডিচার তো বলেছে অলরেডি 28 লাখ। অবভিয়াসলি
আমরা যখন যোগ করব দাঁড়াবে 8 7 5 3 2 5 একে 6 হ্যাঁ 65.5 সো লেটস চেক ইট আউট আমাদের অপশনগুলি কি ছিল একবার মিলিয়ে নেব অপশন এ বলছিল 65.5 লাখ অপশন বি বলছে 72.5 লাখ অপশন সি বলছে এটা 75 লাখ অপশন ডি বলছে none of the above. So obviously your option A is absolutely correct. Now come to question number 3 related to the same question. Okay, what is the approximate percentage increase in the profit of the company in 2008 in comparison to the previous year তাহলে বলছে আনুমানিক কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে in the profit of the company in 2008 in comparison to the previous year that is 2007 তো 2007 থেকে 2008 সালে এই যে তাদের যে প্রফিটের পার্থক্য এই যে লাভের পার্থক্য দুই দেখেন এখানে 2007 22.5 আর 2008 হচ্ছে 30,000 এই যে পার্থক্য প্রফিট পার্থক্য চাইনি প্রফিটটা কত পার্সেন্ট বেড়েছে দ্যাট ইজ আওয়ার কোয়েশ্চেন এটা দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা এটা তৃতীয় প্রশ্ন করছি সো ফার্স্ট অফ অল আমি আপনাদের অপশনগুলো দিয়ে দিই অপশন এ বলছে 28 অপশন বি বলছে 30 অপশন সি বলছে 36 অপশন ডি বলছে 40 না আমরা এক্সপ্লেনেশনে আসি ওকে খুবই সহজ পার্সেন্টেজ ইনক্রিজ অর্থাৎ পার্সেন্টেজ এবং তা হচ্ছে কিন্তু অবভিয়াসলি প্রফিটের কথা বলছে সে প্রফিট বলুক বা আমাদের এক্সপেন্ডিচার বলুক মেইনলি হচ্ছে পার্সেন্টেজ বার করতে হবে সো পার্সেন্টেজ বার করতে হলে যার সাথে যার করা হচ্ছে মানে দুটোর মধ্যে পার্থক্য করতে হবে অর্থাৎ বড়টির থেকে ছোটটি মানে আমি লিখলাম ভুল মানে ভুল নয় অ্যাকচুয়ালি বোঝানোর সুবিধাতে করছি 2008 মাইনাস 2007 মানে এগুলো কি প্রফিট বাই আর নিচে থাকবে অবভিয়াসলি যেটা হচ্ছে আমাদের 2007-এর নিরিখে হচ্ছে 2008 তো বেড়েছে
কিন্তু ছোট কোনটা 2007 তার নিরিখে হচ্ছে। এবারে যখন এই কথাটি পাবেন, অ্যাপ্রক্সিমেট কথাটি পাবেন, তখন 2008 30 লক্ষ হচ্ছিল, বিযুক্ত এটা 22.5 লক্ষ হচ্ছিল না। আপনারা 22.5কে 22 লিখবেন না, 23 লিখবেন, কারণ এই 23 লিখার অধিকার আপনার আছে। অ্যাপ্রক্সিমেট বলেছে, আনুমানিক বলেছে, বাই 2007 মানে আমি 23 ধরেছি, তাহলে 30 থেকে 23 বাদ দিলে হচ্ছে 7, আর নিচে থাকছে 23, তাহলে হচ্ছে 7-এর 23। এবারে পার্সেন্টেজ যেহেতু বলেছিল, আমি একটা সংখ্যা লিখতে ভুলে গেছি, এবারে লিখে দিচ্ছি। পার্সেন্টেজ থাকা মানে হচ্ছে অবভিয়াসলি ইনটু 100 হবে। হলো স্যার 22.5 রাখলেও হতো স্যার। দেখি আবার সেটাই করি। 22.5 আমরা 22.5 করে করে দেখি। সেটাকে আমি ভাবলাম এক্ষুনি যে আমি কি এমনি এমনি কঠিন করে ফেললাম। দেখি দাঁড়া, তাহলে আমার এখানে হতো 7.5 নিচে 22.5 গুণিতক 100। এবারে এর দশমিক তুলে দিলাম, এর দশমিক তুলে দিলাম। এবারে 5 একে 5, 5 5-এ 25, আর 5 4-এ 20, 5 5-এ 25, তাই না? 5 9-এ 45, 5 20 100, 3 3-এ 9, 3 5-এ 15। সো 5, হ্যাঁ এটাই ঠিক, ইজি হলো। 100 বাই, হ্যাঁ 100 বাই 3, তার মানে দেখবেন 33 পয়েন্ট সামথিং হবে, তাই না? 1 2 হ্যান ত্যান হবে। কিন্তু এ ভাই সাহেব তো এখানে কোনোগুলো কাছাকাছি এরকম এক্সাম্পল দেয়নি। 33.3 মানে আমরা এখানে ধরতে পারি 34, 33 বা 34, কিন্তু এখানে তো অপশন দেয়নি। এটা 36-এর কাছাকাছি হতে পারে, এটা 34 দিলে বেটার হতো। ওকে, আদারওয়াইজ কোনো কিন্তু আমার মনে হয় গাণিতিক দিক থেকে ভুল নেই, কারণ গাণিতিক থেকে যে সূত্রটা আমি আপনাদের দেখিয়েছি অলরেডি, ওটাই হচ্ছে সূত্র। আর ক্যালকুলেশন দিক থেকে আমরা দ্বিতীয়বার যখন করলাম, আমরা কোথাও ভুল কিন্তু করিও নি, তাই না? আপনাদের কি মনে হয় কোনো ক্যালকুলেশন ভুল হয়েছে? না, এখানে তো স্যার ঠিকই আছে। আমারও তাই মনে হচ্ছে। 33.3 ইকুয়াল টু 34। সো সরি, উত্তরটা মিলল না, বাট যাই হোক, আমাদের কিন্তু হয় এখানে অপশনটাই ভুল রয়েছে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, বুঝতে পেরেছেন তো সবাই কিভাবে করলাম? বোঝা গেছে তো? প্রসেসটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বেশ। হোয়াট ইজ দ্য রেশিও অফ প্রফিট, লাভের অনুপাত, আর্নড বাই the company, earned by the company in 2005 to the profit earned in 2009। প্রশ্নটা কি বুঝতে পেরেছেন সবাই? বলেছে 2005 সালে যে প্রফিটটি হয়েছিল,
এবং 2009 সালে যে প্রফিটটি হয়েছিল তাদের অনুপাত কত? প্রশ্ন বোঝা গেছে? 2005 সালে কোম্পানি যে লাভ করেছিল এবং 2009 সালে যে লাভ করেছিল তার অনুপাত কত? আমি আগে অপশানগুলো বলে দিই। অপশান হচ্ছে 1:3, অপশান এ। অপশান বি হচ্ছে 2:3, সি হচ্ছে 3:5, ডি হচ্ছে 1:2। তাহলে কি হবে? 2005:2009। 2005-এ কত ছিল? 2005-এ ছিল 25, আর 2009-এ 37.5। তাহলে 2005-এ হচ্ছে 25:37.5। করতে গেলে সহজ উপায় হচ্ছে, হ্যাঁ বলুন। 25:375/10। আচ্ছা, এইবার মানে স্যার 10 তুলে এখানে এসছে। হ্যাঁ এখানে এবার স্যার 10 দিয়ে মাল্টিপ্লাই করলেই তো এটা 250 ওটা 375। বুঝতে পেরে গেছে। এবার স্যার মানে 5 এটা দিয়ে কোনাকুনি গুণ করলেন আর কি। হ্যাঁ স্যার। তাহলে 250/375। আচ্ছা হোক। 5×5 = 25, 5 × 0 = 5, 7 = 35, 5 × 1 = 5। হ্যাঁ, ওই একই তো আসছে। স্যার বলুন। 71টা 75 হবে। হ্যাঁ স্যার। 71টা 75 হবে? ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও হ্যাঁ হ্যাঁ, সরি হবে। সরি সরি। 5×5 = 25, এক্সট্রিমলি সরি, তাই না? হ্যাঁ আমার ভুল হচ্ছে। ইয়েস ইয়েস। 5×10, আর এটা 15, 5×2, 5×3। ছি ছি ছি, এইটাকে আমরা এতগুলো ছিলাম। 2:3। ঠিক আছে, তাহলে এবারে ঠিক আছে। ঠিক আছে। ওকে, 4টা প্রশ্ন হলো কেন? আরেকটা প্রশ্ন বাকি থেকে গেল। তাহলে প্রশ্নটাকে এইখানেই করে দিচ্ছে। ফাইভ নাম্বার কোয়েশ্চেন বলছে, ইফ দ্য revenue of the company in 2007 was 45 lakh, then what was the expenditure of the company in that year? বলছে যদি রেভিনিউ, মোট ইনকাম 2007-এ 45 লাখ টাকা হয়, তাহলে খরচ কত? খুবই সহজ সূত্র উপরে দেওয়া ছিল। রেভিনিউ আর প্রফিট আছে,
তাহলে রেভিনিউ থেকে প্রফিট বাদ দিলে খরচ বেরিয়ে পড়বে, কি তাই তো? হ্যাঁ স্যার। তাহলে রেভিনিউ কত বলেছে? 45 লাখ বলেছে। আর আমার 2007-এ প্রফিট কত? এই যে 22.5, তাই না? তাই তো? তাহলে এখানে এক্সপ্লেনেশনটা কি হবে? এক্সপ্লেনেশন হচ্ছে আমার কি চেয়েছে এখানে? এক্সপেন্ডিচার ইকুয়াল টু রেভিনিউ মাইনাস প্রফিট। তাহলে আমার রেভিনিউ হচ্ছে 45 আর প্রফিট হচ্ছে 22.5 লাখ। তাহলে অবভিয়াসলি 22.5 লাখ এটা হচ্ছে আমার খরচ, এক্সপেন্ডিচার। অপশনগুলো একবার দেখে নেব। অপশন এ বলছে 20.5, অপশন বি বলছে 22.5, অপশন সি বলছে 24.5, অপশন ডি বলছে 25.5। ঠিক আছে, বোঝা গেছে? চলুন পরবর্তী, এটাও লাইন গ্রাফ, বাট এখানে কিন্তু দুটো কোম্পানি দেওয়া রয়েছে। বলছে নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার্ড বাই টু কোম্পানিজ, দুটো কোম্পানি আছে। ওকে, একটা হচ্ছে এক্স কোম্পানি, একটা হচ্ছে ওয়াই কোম্পানি। এক্স কোম্পানিটা একটু ডিপ আর ওয়াই কোম্পানিটা একটু হালকা। ঠিক আছে, বোঝা গেছে? এবার এখানে কতগুলো গাড়ি তারা তৈরি করেছে এই সংখ্যাগুলি কিন্তু হাজারে রয়েছে। যেমন এখানে 40 মানে 40টি নয়, 40,000। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। 1 নম্বর প্রশ্নে আসি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স between the number of vehicles manufactured by two companies over the years। এই প্রশ্নটির মানে আপনারা বুঝতে পেরেছেন কিনা বলুন। বলেছে পার্থক্য বার করতে। কিসের পার্থক্য? ওই যে গাড়িগুলো যে তৈরি হয়েছে, ম্যানুফ্যাকচার্ড হয়েছে দুটো কোম্পানির, একটি বছরকে, দুটি বছরকে নিয়ে বলেছে নাকি সমস্ত বছরকে নিয়ে বলেছে? বলুন। যখন এই কথাটি পাবেন ওভার দ্য ইয়ার্স মানে সমস্ত বছরগুলিতে। ঠিক আছে, দুটো কোম্পানি, এখানে বলেছে না নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার্ড বাই টু কোম্পানিজ, দুটো কোম্পানির কতগুলো গাড়ি তৈরি হয়েছে ওভার দ্য ইয়ার্স
সেটা কিন্তু দুটোর থেকে একটা বিয়োগ করে দিলে তাহলে পার্থক্য বেরিয়ে যাবে, ঠিক তো? আমার কথাটা কি হুম বুঝতে পারছেন? তাহলে আমার এক্সপ্লানেশনে আমি ব্যাখ্যায় কি করব? এক্স কোম্পানি মোট গাড়ি কত তৈরি করেছে বার করব, ঠিক আছে? ঠিক একই রকমভাবে ওয়াই কোম্পানি মোট কত গাড়ি বের করেছে বার করব, তাই তো? আসুন এক্স কোম্পানিটাকে আগে করি। এক্স কোম্পানি মানে হচ্ছে 119, 99, 141, 78, 120 এবং 159। এই ডেটা কনফিউজিং হয়ে যাবে যদি ঠিকঠাক করে না তোলেন, না মার্ক করেন। তাহলে 119 প্লাস 99 প্লাস 141 প্লাস 78 প্লাস 120 প্লাস 159, 9 8 17, 17 একে 18, 18 9 27, 27 9 36, মানে হাতে থাকবে 6, তাই তো? হাতে থাকে 3। দেখে নিই একবার। 9 8 17, 17 একে 18, 18 9 27, 27 9 36, ও সরি হাতে 3 থাকবে, ঠিক। 5 2 7, 7 3 10, ও সরি 5 2 7, 7 7 14, 14 4 18, 18 9 27 একে 28, হাতে 3 ছিল, তাহলে 31 হলো, হাতে আবার 3 থাকছে। ওকে, 1 1 2, 2 1 3, 3 1 4, তাহলে 4 সাথে 3 7, 716, তাই তো? 716 হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 1 2 3 4 5 6, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটে, 119 99 141 78 120 159। বেশ, এটা আমার কি হলো? এক্স কোম্পানির বেরোলো। ওয়াই কোম্পানি কত? প্রথমে পাচ্ছি 139, তাহলে 139, তারপরে 120, তারপরে 100, তারপরে 128, তারপরে 107, তারপরে 148, 8 7 15, 15 আর 23, 23 9 32, হাতে 3, 3 4 7, 2 9, 2 11, 3 14, হাতে 1, 2 3 4 5 6 7, 742। তাহলে আমরা এক্স কোম্পানির মোট গাড়ি পেলাম 716, ওয়াই কোম্পানির মোট গাড়ি পেলাম 742, তাহলে পার্থক্য 742 মাইনাস 716 কত? 36 নাকি? 36 তো, সরি 26 তো? হুম সবাই বলুন, ঠিক আছে? হ্যাঁ স্যার।
ভেরি গুড। আমি যদি একটু এবারে এই অঙ্কটাকে আলাদা রকম করে দিই, দেখি আপনারা পারেন কি না। কোম্পানি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স between the number of vehicles manufactured by company Y in 2010 and 2011। তাহলে ওই পার্থক্যটা কত হবে, ডিফারেন্সটা কত হবে? এ বলছে 50,000, বি বলছে 42,000, সি বলছে 33 আর ডি বলছে 21। আপনারা বলুন। অপশন ডি। অপশন ডি বলছেন উনি, আপনারা বলুন। হ্যাঁ স্যার, অপশন ডি। কেন? দেখুন, বলেছে ওয়াই কোম্পানি 2010 এবং 2011। 2010-এর ওয়াই কোম্পানি 128 আর আমাদের 2011-তে ওয়াই কোম্পানি 107। তাহলে পার্থক্য মানে একটা থেকে আরেকটা বিয়োগ, 128 মাইনাস 107 সমান 21। তাহলে 21 মানে 21,000। এবারে বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। কোয়েশ্চেন 2। Oh, sorry, question 3. What is the average numbers of vehicles manufactured by company X over the given period। প্রশ্নটা কে বুঝেছেন আমাকে বলুন দেখি। বলুন কি বুঝেছেন? স্যার ওই যোগ করে যতগুলো পিরিয়ড আছে, মানে যতগুলো ইয়ার আছে, সেই নাম্বারটা দিয়ে ভাগ। আচ্ছা, মানে আপনি বলছেন এখানে গড় করতে দেওয়া রয়েছে, তাই তো? গড় নাম্বার বার করতে বলেছে কোন কোম্পানির? এক্স কোম্পানির, তাই তো? আর সেই অর্থে আমাকে গড় বার করতে হলে আমাকে এক্স কোম্পানির সমস্ত বছরগুলিতে কতগুলি ম্যানুফ্যাকচার্ড হয়েছে বার করতে হবে। তাহলে এক্স কোম্পানি টোটাল ভেহিকেল বার করব, তাই তো? যোগ করতে বসবো তো?
যোগ করবো তো? হ্যাঁ স্যার। করতে হবে। আমরা যে আগে থেকে কষ্ট করে রেখেছি, কাজে লাগবে না? কি হ্যাঁ কাজে স্যার, লাগবে এক না? করে তো 716। হ্যাঁ স্যার। তাহলে 716 কত বছরে? 1 2 3 4 5 6। তাহলে এভারেজ বার করব। 716/6, তাই তো? হুম, 6, 6 কে 6, 1 1, 6 কে 6, 5 6, 6 9 54, .20, 6 3 18। তো 1 সেকেন্ড, 119.33 করে এগিয়ে যাবে, তাই তো? হুম। তাহলে গড় কত হলো? 119 হচ্ছে আমার। আপনাদের কত হচ্ছে? হ্যাঁ স্যার, এটাই। কোনো গন্ডগোল, কোনো ভুল? আপনাদের কোনো ত্রুটি মনে হয়েছে বা ভুল হয়েছে এখানে? ঠিক আছে তো? কিচ্ছু বলে না। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, অপশনগুলি রয়েছিল, আমি জাস্ট একটু দেখিয়ে দিই। অপশন এ, অপশন ডি। তাহলে কোনটা হলো? এ। যদি এই অঙ্কটা অনেকে ভুল করতো কিভাবে, এই যে 119, 99, 141, 78 ভুল করে এই 107টাকে যোগ করে দেবে, ঠিক আছে? মানে যদি যদি কেয়ারফুলি না করুন, আর 107 যদি করেও ফেলেন, তখন কিন্তু আপনার উত্তর বেরিয়ে আসবে। কারণ 120-র জায়গায় যদি 7 নেন, তার মানে 13 সংখ্যা কম হচ্ছে, মানে 713 হতো। মানে এই 716-র জায়গায় 713 হতো। আর তখন আপনি 6 দিয়ে করতেন, 6 কে 6, 1 1, 6 3, সরি 6 2, সরি 6 একেই হবে, 6 কে 6, 5 3, তখন হয়ে যাবে 6 9 54, 64 48, মানে 118। যদিও বা অপশন ছিল না, যদি এরকম অপশন থাকতো 118, তখন অনেকে 118 করে দিয়ে আসতো, বুঝলেন? তাই চোখ কান খুলে, একদম চোখ কান খুলে কাজ করবেন। পরবর্তী প্রশ্নে চলে আসি। সরি, কোয়েশ্চেন 4, in which of the following years was the difference
between the productions of companies X and Y, the minimum। প্রশ্নটি বলছে এক্স এবং ওয়াই এই দুটো কোম্পানি তাদের প্রত্যেক বছরগুলির ডেটা দেওয়া রয়েছে। 2007-এ এক্স কোম্পানিরও ডেটা রয়েছে, ওয়াই কোম্পানির ডেটা রয়েছে। ঠিক একই রকমভাবে 2008-এও রয়েছে, 9-এও রয়েছে, 10-এও রয়েছে, 11-তে রয়েছে, 12-তেও রয়েছে। বলছে কোন বছরে প্রোডাকশন নাম্বার অনুযায়ী দুজনের মধ্যে যে পার্থক্য তার দূরত্ব সব থেকে বেশি, মানে পার্থক্যটা অধিক বেশি, কোন বছর? যদি আপাত দৃষ্টিতে দেখতে পান বা দেখেন, মনে হচ্ছে না 78 থেকে 128 বিগ বিগ ডিস্টেন্স, এইটা মনে হচ্ছে না? আবার এটাও মনে হচ্ছে না? হচ্ছে কিনা বলুন। এবারে যদি এই দুটোকে কষে ফেলেন, 140 থেকে 100 গেলে 41, আর 128 থেকে 78 গেলে 50, তাই না? তাহলে পার্থক্য সব থেকে এই বয়সের বেশি। 2010-এ বেশি তো। হ্যাঁ স্যার। এটা কি অঙ্ক কষতে হলো? এই অঙ্কটা কিন্তু কষতেই হলো না স্যার, এইখানে মিনিমাম চেয়েছে। ও মিনিমাম চেয়েছে। ও তাহলে একই রকম ভাবে কষুন আপনারা। অ্যাকচুয়ালি আমি মানে অঙ্কটাতে ছিল ম্যাক্সিমাম, আমি আপনাদের মিনিমাম বলেছি। হোক অসুবিধা নেই, মিনিমামটা বার করুন না, অপশন দরকার নেই, এক্সপ্লেনেশনটাই করছি। বলুন দেখি কোনটা হবে। মিনিমাম যদি চাওয়া হয়েছে, আমি যদি মিনিমাম কোশ্চেনে বলেছি সেটাই বলুন, কোনটা সব থেকে কম কোন বছর? 2012 হবে তাহলে। 2012-তে এই যে দেখতে পাচ্ছি 11 মাত্র, কারণ এখানে 13, এখানে 50, এখানে 41, এখানে 21, এখানে 20, তাহলে সব থেকে নিম্ন এটাই। তাহলে 2000 অ্যান্সার হলো 2012। ঠিক আছে, ক্লিয়ার তো? হ্যাঁ। কিছু কিছু প্রশ্ন যেটা চোখের দৃষ্টিতে হয়ে যাবে তাই করবেন, কারণ না হলে আমার মতো এখানে আবার এই যে ক্যালকুলেশন করতে হতো, এই যে এক একটা করলাম যে, কিন্তু চোখের দৃষ্টিতেই দেখলেই এক দৃষ্টিতে উত্তরটা বেরিয়ে যেত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসি, মানে এখান থেকে শেষতম প্রশ্ন এই ছকটা থেকে। Question 5. The production of company Y in 2010 was approximately what percentage of the production
of company X in the same year. প্রশ্নটা কি বুঝতে পেরেছেন সবাই? বলেছে 2010 সালে ওয়াই কোম্পানি আনুমানিকভাবে যে প্রোডাকশনটা করেছে তা এক্স কোম্পানির ওই বছর মানে 2010 বছর তার প্রোডাকশন থেকে কত পার্সেন্টেজ বেশি, মানে কত পরিমাণ বেশি বলেনি, কিন্তু কত পার্সেন্টেজ বেশি, মানে 2010-এ এই যে পার্থক্য হচ্ছে আমরা পেয়েছিলাম 50, তাই তো 50 পেয়েছিলাম তো। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করলে কীভাবে করব? কত পার্সেন্ট বৃদ্ধি এক্সপ্লানেশন আগে আমরা সূত্র ধরে করেছি তো। হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। আমি জাস্ট রিক্যাপ করছি, এখানে কিন্তু পার্সেন্টেজ পার্থক্য চাইনি, একটা কোম্পানির থেকে আরেকটা কোম্পানি সেই কোম্পানির কত পার্সেন্টেজ, ঠিক আছে? সেই জন্য এখানে আমরা ডাইরেক্টলি যখন পার্সেন্টেজ থাকবে তখন এক্সপ্লানেশনে আমরা এরকমই আসব যে যার নিরিখে করা হচ্ছে সেই কোম্পানির ডেটাটা নিচে থাকবে এবং যাকে করা হচ্ছে তুলনা উপরে থাকবে এবং সাথে 100 গুণ করতে হবে এবং সেই ক্যালকুলেশনটাকে থেকে বেরিয়ে এসেছে আমাদের এই যে 164.1 164.1 কী করে হলো এইখানে দেখানো রয়েছে, ঠিক আছে? ক্লিয়ার তো? ওকে, এবারে একটু ডিফারেন্ট টাইপের অঙ্কে যাই। পাই চার্ট যাই তো, খুব একটা ক্রিটিক্যাল নয় কিন্তু আশা করি, মানে যে এতটা চাপ হবে এটা করালে আমার মনে হয় হবে না, করা যাবে তো, এগোনো যাক। হ্যাঁ স্যার। বেশ, তো কি দেখতে পাচ্ছি, একটা বুক কোম্পানির তাদের বইয়ের তৈরির খরচ দিয়েছে, বই তৈরির খরচ দিয়েছে ইন পাবলিশিং এ বুক, মানে একটা বই তৈরি করতে যে টাকা খরচ হয় তার একটি হিসেব দিয়েছে। ক্লিয়ার? দেখতে পাচ্ছেন এখানে বাঁধার জন্য 20% খরচ হচ্ছে, মানে টাকা দেয়নি, টাকার পরিমাণটা দেয়নি, কিন্তু মনে 1 টাকা যদি হয় 20 পয়সা গেছে বাইন্ডিংয়ে আর 15 পয়সা গেছে রয়্যালটিতে, প্রমোশনের জন্য গেছে 10 পয়সা, প্রিন্টিংয়ের জন্য 20 পয়সা, পেপারের জন্য 25 পয়সা এবং ট্রান্সপোর্ট জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য 10 পয়সা, 1 টাকার মধ্যে, ঠিক আছে? 1 টাকার মধ্যে খুব সহজে বের করে নিলাম, কিন্তু বলবে এবারে প্রশ্নটা হচ্ছে একটা বড় অঙ্কের টাকা যদি হয় তাহলে কত খরচ হচ্ছে। তো আমি একে একে করে আসি, কোয়েশ্চেন নাম্বার 1-এ আসি। বলছে ইফ দ্য পাবলিশার has to pay 61,200 rupees আর কি as the printing cost,
যদি প্রিন্টিং কস্ট এত টাকা পড়ে যায় ফর প্রোডাকশন অফ এ সার্টেন কোয়ান্টিটি অফ বুক, তবে এই কত কোয়ান্টিটি বলেনি, সার্টেন কোয়ান্টিটি অফ বুক বলছে। হয়েছে? দেন তাহলে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট of royalty to be paid for these books? আমি অপশনগুলো বলে দিই। এ বলছে 22,950, অপশন বি বলছে 45,000, অপশন সি বলছে 45,900, অপশন ডি বলছে 48,900। আগে বলুন প্রশ্নটি বোঝা গেছে কিনা? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, যদি আপনি হচ্ছেন একটা বুক পাবলিশার এবং আপনি একটা হিউজ নাম্বার বই প্রিন্ট করে ফেলেছেন, মানে বই পাবলিশ করে ফেলেছেন, এবং সেখানে আপনার শুধু প্রিন্টিং বাবদ, মানে শুধুমাত্র এই যে প্রিন্টিং বাবদ আপনার 61,200 টাকা খরচ হয়েছে। ঠিক আছে? এবার কত সংখ্যক বই আপনি জানেন না এখন। ঠিক আছে? তারপরে আপনি বলছেন যে যদি 61,200 টাকা প্রিন্টিং কস্ট হয়েছে, তাহলে আমার কত টাকা রয়্যালটিতে খরচ হবে, কত টাকা রয়্যালটিতে খরচ করতে হবে, কত টাকা খরচ হবে। এবারে বুঝতে পেরেছেন? প্রশ্ন বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। বেশ, করুন এবারে। আমি এখান থেকে এক্সপ্লানেশনটা আসছি। এক্সপ্লানেশন আচ্ছা, আপনি জানেন কি প্রিন্টিং কস্ট? আপনি জানেন না কি রয়্যালটি? তাই তো? রয়্যালটি জানেন না তো? হ্যাঁ স্যার, জানি না। বেশ, এবারে এইরকম যদি অঙ্ক থাকে তাহলে আমাদের কিন্তু একটা রেশিও বা অনুপাতের সূত্র কাজে লাগাতে হয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে প্রিন্টিং কস্ট আর ইস টু রয়্যালটি কস্ট, আমি এখানে পার্সেন্টেজটাকে যেটা রয়েছে তাকে ধরবো। প্রিন্টিং কস্ট কত? 20,
আর রয়্যালটি কত? রয়্যালটি কত? স্যার 15 15। তাহলে 20:15। আর কি যাবে না? 5 4 20, 5 3 15। তাহলে প্রিন্টিং কস্ট এবং রয়্যালটির অনুপাত শেষ অবধি 4 10 4 4:3 পেয়েছি। এবারে মনে করি রয়্যালটি তো জানি না, রয়্যালটি হচ্ছে আর অলরেডি কিন্তু আমি জানি প্রিন্টিং হচ্ছে 61,200 টাকা, তাই তো? রয়্যালটি হচ্ছে আর টাকা আমি ধরলাম, ঠিক আছে? এবারে আমি এরকম লিখতে পারি কি, অতএব 4:3 সমান 4 মানে কি? এটা প্রিন্টিং কস্ট ইস টু রয়্যালটি, তাই তো? এখানেও আমি 61,200 ইস টু লিখতে পারি তো, ইস টু আর রয়্যালটি সমান আর আমি যদি এটাকে ক্যালকুলেশন করি 4/3, আমি এটা তো এমনি লিখেছি, ইজিক্যাল টু 61,200/r সমান 4r, কোনাকুনি গুণ করে নিলাম, আর 61,200 গুণিতক 3 বা আর ইজিক্যাল টু 61,200 গুণিতক 3/4। কি করতে পারি না? আমি যেটা করলাম আপনারা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। এবারে আমি ক্যালকুলেশন করি। এই 61 আর 200টা খুব সহজেই কেটে যাবে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 4 একে 4, 2 1, 4 5 20, তারপরে এখান থেকে 1 2, 4 3 12, দুটো শূন্য আছে, তারপরে এখানে দুটো শূন্য চলে যাবে, 153 0 0 গুণিতক 3, এটাকে করে নাও, 0 0 3 3 9, 3 5 15, হাতে 1, 3 1 3 4, 45,900 হচ্ছে। আপনাদের ক্যালকুলেশন এসেছে? হ্যাঁ স্যার। সবার এসেছে কি? সবার কি মিলেছে? হ্যাঁ স্যার। তাহলে কিভাবে করলাম একটু রিক্যাপ করে নিন, মানে করে নিন। আমি কি করলাম, যেহেতু এখানে আমার বইয়ের সংখ্যাও দেওয়া নেই, এবার টোটাল কত খরচ সেটাও দেওয়া নেই, তাহলে বার করব তো করবই কিভাবে, মানে উপায় নেই একদম। তখন আমাকে অনুপাতের সূত্রে চলে যেতে হবে। তাই আমি অনুপাতে, যেহেতু এটা 100% একটা দ্রবণ, মানে এটাকে আমি 100% ধরছি, এই 100% মধ্যে আমার দুটোর আমি দ্রবণটাকে জানি, মানে আনুমানিক তাহলে কত রয়েছে জানি, আনুমানিক নয় কত পার্সেন্ট রয়েছে জানি, তাই রেশিও করা যেতেই পারে। তাই অনুপাতে চলে গেছি। তাই অনুপাত করে প্রথমে তাদের এই যে 20 আর 15 থেকে 4:3 পেয়েছিলাম। তাই 4:3 ইকুয়াল টু, তাই 4 মানে প্রিন্টিং কস্ট, তার প্রিন্টিং কস্ট পেয়েছিলাম আমি, তাই এখানে বসিয়েছি। আর আমি রয়্যালটি কিন্তু কোনোভাবেই জানতে পারিনি,
তাই রয়্যালটিকে আমি আর বসিয়ে এগোচ্ছিলাম, তাই ক্যালকুলেশন করে করে কিন্তু আমরা রয়্যালটি কিন্তু বের করে ফেলেছি। আর ইকুয়াল টু 45,900। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলুন পরবর্তী অঙ্কে। Question 2. If the cost price of the book is 150 rupees, ঠিক আছে, then what is the combined printing and binding cost for a single copy of the book? আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা আপনারা পড়ে দেখুন, ততক্ষণ আমি হ্যাঁ স্যার। স্যার অপশনটা বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, আগের অঙ্কটা মানে আমি একটু অন্যরকম ভাবে করেছিলাম আচ্ছা, স্যার, বলবো আর কি, বললাম না। হ্যাঁ হ্যাঁ বলুন, অসুবিধা নেই। মানে স্যার ওটা যেহেতু এক্সপেন্ডিচারটাকে যদি আমি এক্স ধরে নিই, আচ্ছা, তাহলে টোটাল ধরুন এক্সপেন্ডিচার হচ্ছে এক্স। এক্স, তাহলে স্যার আমরা এখানে বলা আছে হচ্ছে 20% হচ্ছে আপনার প্রিন্টিং এ খরচা হয়, খরচ তাহলে হয়েছে। এক্স, হ্যাঁ স্যার, এক্স এর 20% এটা ইকুয়াল হবে আপনার ওই 61,200 সাথে। সেখান থেকে আমরা এক্সটা পেয়ে গেলাম, মানে টোটাল যে এক্সপেন্ডিচার সেটা পেয়ে গেলাম। এবার সেই এক্সপেন্ডিচারের যদি আমরা 15% রয়্যালিটি বের করি, তাহলে আমরা রয়্যালিটিতে কত খরচ সেটা পেয়ে যাবো। হ্যাঁ সেটাও করতে পারেন, তাহলে আমার মনে হয় স্যার, তাহলে এত বড় মানে অনেক কিছু এখানে করতে ছোট হচ্ছে। হতো। হ্যাঁ স্যার। ঠিক 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 ঠিক, ঠিক আছে, আমি ওটাকে দেখছি, দাঁড়ান, এটাকে ধরে নিচ্ছি যখন, একটু দেখি। আচ্ছা, এর আমি অপশানটা লিখে দিই। 60, বি হচ্ছে 75, সি হচ্ছে 80, ডি হচ্ছে 72। এবারে বলুন, আপনি বলছেন যদি এক্সপেন্ডিচার সমান এক্স, তাই তো, তাহলে তাহলে স্যার এটা আমরা বলতে পারি যে 20x/100, মানে এক্স এর 20%। মানে হ্যাঁ, যদি আমরা দেখি প্রিন্টিং কস্ট, প্রিন্টিং কস্ট, তাহলে আমি প্রিন্টিং কস্টটা বের করছি। প্রিন্টিং কস্ট হচ্ছে 20% অফ এক্স, মানে হচ্ছে 20x/100, তাই তো? হ্যাঁ স্যার, এইটা আবার বলে দেওয়া আছে স্যার 61,200। হ্যাঁ, মানে এই প্রিন্টিং কস্ট সমান
তো আমি এভাবে কীভাবে লিখবো বলুন? তার মানে স্যার এটা আমরা লিখতে পারি যে মানে শর্তানুসারে বা প্রশ্নানুসারে যেটা লিখি যে হ্যাঁ বলুন। 20x/100 20x/100 ইকুয়াল টু 62,000, সরি 61,200 61,200। দিয়ে কোনাকুনি গুণ করব। হ্যাঁ তাহলে কোনাকুনি গুণ করলে 20x ইজিক্যাল টু 61,200 ইন্টু 100, এক্স ইজিক্যাল টু 61,200 গুণিতক 100/20, আর 20 5-এ সমান 61,200 গুণিতক 5। এটা হচ্ছে আমার প্রিন্টিং কস্ট। আমি কাটাকাটি করলাম না, ধরুন আমি রাখলাম এটাকে। এটা স্যার টোটাল এক্সপেন্ডিচার। হ্যাঁ, তারপরে এবারে স্যার এখান থেকে এরপর আমার 15% রয়্যালিটি কস্টটা বের করতে হবে। বেশ, তাহলে আমি বার করব 15%। কার থেকে বার করব? এই স্যার এক্স এর টোটালটা তো পেয়ে গেছি, তাহলে হ্যাঁ, অফ অফ এক্স অফ হচ্ছে এক্সপেন্ডিচার টোটাল এক্সপেন্ডিচার, তাই তো? টোটাল খরচ। আর আমাদের টোটাল খরচ হয়েছে 61,200 গুণিতক 5, তাই তো? এবারে 15% মানে 15/100 ইন্টু এটা, তাই তো? আমি ঠিক লিখলাম তো? তাহলে এখানে 20, 5 কেটে গেল। দুটো শূন্য কেটে দিলেই হয়ে যায়। ও সরি, আমি একদম ভুল করলাম, 100 ছিল, এখানে 5 থাকুক। তাহলে 15/5 75 গুণিতক 612, তাই তো? তাহলে এটাকে কাটাকাটি করলে দেখবেন 45,900 আসছে। মানে যাদের ক্ষেত্রে পূর্বের অঙ্কটা কঠিন লেগেছিল এই সূত্রটা, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা অল্টারনেট ইজি ওয়ে রয়েছে, যেটা আপনারা সুবিধে মনে হবে করবেন। মানে আমি এখানে খরচটাকে আনুমানিক এক্স ধরা হয়েছে, তাহলে প্রিন্টিং কস্ট হচ্ছে এক্সের 20%। তাই আমরা যদি ক্যালকুলেশন করি 20x/100, মানে অ্যাকচুয়ালি হতো 20 গুণিতক এক্স, সেটাকে গুছিয়ে লিখে নেওয়া হয়েছে 20x/100, ঠিক আছে? এবারে এখানে একটা শর্তানুসারে করতে হয়েছে, শর্তানুসারে 20x/100, আর এই প্রিন্টিং কস্টের তো দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এখানে 61,200 ইকুয়াল টু 61,200, এবং ক্যালকুলেশন করে আমি এক্সের ভ্যালু বের করে নিলাম, মানে খরচের ভ্যালু বের করে নিলাম। আর খরচ বেরিয়ে গেছে মানে তাহলে তো আমার এবারে মূল খরচ যখন বেরিয়ে গেছে তখন রয়্যালটি বার করা খুব ইজি, কারণ খরচের 15% হচ্ছে তো রয়্যালটি। তাই এখানে এটাই করা হয়েছে, 15% অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার থেকে বের করলে এই আসছে। আশা করি এই শর্তটাও বোঝা গেছে, বুঝতে পেরেছেন তো? এটা স্যার এটা আরেকটা সুবিধা হচ্ছে আপনার এক্সপেন্ডিচারটা টোটাল এক্সপেন্ডিচার বেরিয়ে গেল, তার মানে আপনার ওই রয়্যালিটি বা আর যাই বের করুক তার একদম 100% বের করলেই হয়ে যাবে। মানে এখানে শুধু রয়্যালটি নয়, যদি বাইন্ডিং চাইতো বাইন্ডিংও বার করতে পারেন, ট্রান্সপোর্টেশনও বার করতে পারবেন, প্রমোশন কস্টও বার করতে পারবেন, এবং এখানে পেপার কস্টও বার করতে পারবেন, তাই না? মানে যেটা কিন্তু আপনার পরবর্তী অঙ্কে হেল্প করবে। আশা করি প্রথমটা বোঝা গেছে, সবার বোঝা গেছে। সবাই কি বুঝতে পেরেছেন? কি মনে হয় বোঝা যায়নি? ঠিক আছে, আপনারা তাহলে প্রথমটাই বুঝুন, যেটা সুবিধা হয় করুন। না বললে কিন্তু কিছু বলতে পারবো না। ওকে, দ্বিতীয় প্রশ্নে আসছি। বলছে যদি ইফ দ্য কস্ট প্রাইস
কস্ট প্রাইস মানে হচ্ছে এক্সপেন্ডিচার, মানে ঘুরিয়ে বলা আর কি, মানে খরচ যদি 150 টাকা হয় তাহলে বলছে হোয়াট ইজ দ্য কম্বাইন প্রিন্টিং অ্যান্ড বাইন্ডিং কস্ট ফর এ সিঙ্গেল বুক। একটা বইটাকে যদি আমি 150 টাকার মধ্যে প্রিন্টিং বাবদ এবং বাইন্ডিং বাবদ কত টাকা খরচ হবে, মানে 150 টাকা থেকে আমি এই টাকাটাকে মানে আমি বার করতে হবে যে কত টাকা হচ্ছে প্রিন্টিংয়ে খরচ হয়েছে, বাইন্ডিংয়ে খরচ হয়েছে। প্রশ্ন বোঝা গেছে? প্রশ্ন বুঝতে পেরেছেন বাকিরা সবাই? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। এবারে ক্যালকুলেশন করুন। বলুন। প্রিন্টিং প্লাস বাইন্ডিং ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি প্রিন্টিং এবং বাইন্ডিং ইকুয়াল 20 প্লাস 20% ইকুয়াল টু 40%, তাই তো? তাহলে ওই তো বেরিয়ে গেল যে 40% অফ 150 রুপিজ, 150 টাকার 40% বার করলে তো উত্তর, তাই কিনা বলুন? হ্যাঁ 40/100 গুণিতক 150, 0 0 0 0, 15 60 টাকা। অপশন এ কি বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। বেশ, ভেরি গুড। নেক্সট কোশ্চেনে যাই। Question number 3. What is the central angle? দুর্দান্ত প্রশ্ন এটা। of the sector corresponding to the expenditure incurred on রয়্যালটি। বলছে রয়্যালটি আমাদের কাছে হচ্ছে 15%, তো এই 15%ই কেন্দ্র থেকে কত ডিগ্রিতে আছে, কেন্দ্র থেকে কত ডিগ্রিতে আছে, মানে কত ডিগ্রি স্থান দখল করে রেখেছে। আর আপনারা জানেন এই টোটাল স্থানটা হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে? এই পুরো সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি। তো কেন্দ্র থেকে এই পার্টিকুলার অংশটি কত ডিগ্রি? আমি অপশন দিয়ে দিই। অপশন এ হচ্ছে 48 ডিগ্রি, অপশন বি হচ্ছে 54 ডিগ্রি, অপশন সি হচ্ছে 60 ডিগ্রি, অপশন ডি হচ্ছে 72 ডিগ্রি। অপশন বি হবে। অপশন বি বলছেন। বাকিরা দেখুন কিভাবে করবেন, এক্সপ্লেনেশনে আসি। তাহলে আমরা যদি গোটা
এই মানে পুরো এক্সপেন্ডিচার যাকে আমরা 100% বলছি তাকে আমি 360 ডিগ্রি ধরতে পারি, কি ধরি, এটা অবশ্যই একটা বৃত্তের মান হচ্ছে 360 ডিগ্রি, তাই না? তাহলে রয়্যালটি চেয়েছে, রয়্যালটি হচ্ছে 15%। তাহলে এই 15% কত? 360-এর, তাই না? 15% অফ 360 ডিগ্রি, এ ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। তাহলে অতএব 15/100 ইন্টু 360, আঠারো তিনে 54 ডিগ্রি। বুঝতে পারলেন? বোঝা গেছে? সবাই বুঝতে পারলেন তো? হ্যালো, ওকে, পরের অঙ্কে আসছি। What is the difference between promotion and printing cost? If we assume that total cost is 200, অপশন এ হচ্ছে 10, অপশন বি হচ্ছে 24। বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রমোশন এবং প্রিন্টিং কস্ট, এদের মধ্যে কত টাকার পার্থক্য হবে যদি আমরা টোটাল কস্ট একটা বইয়ের 200 টাকা ধরি? বলুন, দুটো উপায় আছে। প্রথমে ওদের পার্সেন্টেজ এর পার্থক্য বের করে নিন, তারপরে সেই পার্সেন্টেজ পার্থক্য কত 200 টাকার ওই পার্সেন্টেজ বের করে নিলে হয়ে যাবে, বা এক একটা করে বের করে শেষে তোমার করা। তো যেটা সুবিধা করতে হবে। আপনারা কে করেছেন বলুন? আলাদাভাবে করা আছে, ধরুন 200 প্রমোশন কস্ট, তারপর 200 প্রিন্টিং কস্ট, সেটার বিয়োগ। ওকে, সেরকম ভাবে করতে পারেন। কারণ এখানে তো পার্সেন্টেজে তো নেই, টাকা হিসাবে চেয়েছে। তাহলে আপনি যেটা বললেন সেরকম ভাবে করি। আমি প্রথমে প্রমোশন করি। প্রমোশন হচ্ছে আমার 10%। এবারে 10% অফ কত টাকা? 200 টাকা, তাই তো? হ্যাঁ স্যার। 20 টাকা। এবারে প্রিন্টিং কস্ট,
20%. 20% of 200. 20 by 100 into 200, 40. তাহলে পার্থক্য হচ্ছে 40 মাইনাস 20 সমান 20 টাকা। তাহলে অপশন বি, তাই তো? ঠিক করলাম? হ্যাঁ স্যার। অথবা স্যার পার্সেন্টেজের ডিফারেন্স আগে বের করলে ওটাই সুবিধা হবে, সহজ হবে, অনেক ছোট তাড়াতাড়ি হতো। হবে স্যার। হ্যাঁ ছোট এই যে হবে। প্রমোশন ও প্রিন্টিং, এদের মধ্যে পার্সেন্টেজ পার্থক্য 20 মাইনাস 10 সমান 10%। এবার 10% অফ 200 সমান কত? 20। 20 স্যার। 100 টাকায় 10% 10 টাকা, 200 টাকায় 20 টাকা, মানে যেটা অলরেডি করলাম আর কি। 10 বাই 100 ইন্টু 200 সমান 20। এটা ছোট। ওকে, হ্যাঁ স্যার। ওকে, পরবর্তী প্রশ্ন। if 1000 copies are published, যদি 1000টা কপি পাবলিশড হয় and the transportation cost on them amounts to 15,000, এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, দেন what should be the selling price per book so that, যাতে publisher can earn a profit of 20%। প্রশ্নটা একটু বড়, বলছে যদি 1000 কপি পাবলিশ করা হয় এবং তাতে ট্রান্সপোর্টেশন কস্টটা যদি 15,000 টাকা পড়ে, তাহলে সেলিং প্রাইসটা কত হবে, যাতে করে পাবলিশার অ্যাটলিস্ট একটা 20% লাভ রাখতে পারে। আমাদের অপশানগুলো বলে দিই। অপশান হচ্ছে বইটার বিক্রি প্রাইস 150 নাকি 160 নাকি 180 নাকি 200 রাখা হবে। প্রথমত সহজ করে নিতে হবে উত্তরটাকে। দেখুন এখানে আমরা 1000 কপি বলেছে, যদি আমরা একটা কপির তার ট্রান্সপোর্টেশন কস্টটা বার করে নিতে পারি তাহলে কিন্তু ইজি। আচ্ছা 1000 কপিতে 15,000
লাগে কি ট্রান্সপোর্টেশন কস্ট। তাহলে এক কপিতে কত লাগবে 15,000 বাই 1000 সমান 15 টাকা। তাহলে এক কপিতে কত টাকা পড়ছে 15 ট্রান্সপোর্টেশন কস্ট 15 টাকা। বেশ বেশ খুব ভালো। তাহলে এই 15% হচ্ছে 15 টাকা হচ্ছে 10%। ঠিক আছে, এই 15 টাকা হচ্ছে কিন্তু 10%, টোটাল কস্টের 10% আমরা জানি, ঠিক তো? এই ট্রান্সপোর্টেশন কস্ট তো 10%, হ্যাঁ স্যার। তাহলে এই 15 টাকা মানে 10%। আচ্ছা, এবারে এইখান থেকে উত্তর বেরিয়ে যাবে। দেখুন 15 টাকা যদি 10% হয় তাহলে 100% কত হবে 150 টাকা না? হ্যাঁ স্যার 150 টাকা। কিন্তু আচ্ছা, তাহলে 15 টাকা হচ্ছে 10%, তাহলে এটা 100% যদি খরচ হয় তাহলে হবে কিন্তু 150 টাকা। এটা বার করবো কি করে? টোটাল বা মোট বইয়ের খরচ সমান 15 গুণিতক 100 বাই 10 দিলে আমরা পাবো 10 15 250 150। যদি আমরা কথায় কথায় পারছিলাম সেটাকে অ্যাকচুয়ালি গাণিতিক ভাষায় করে নেওয়া 150। এবারে এটা কিন্তু বইয়ের মূল্য নয়, এটা তো হচ্ছে খরচ। তাকে তো বলেছে 20% প্রফিট রাখতে হবে, তাই না? তো 150 টাকার লাভ মানে খরচের থেকে লাভ রাখতে হবে। লাভ যদি 20% রাখা হয় 150 টাকার উপরে, তাহলে 20% কি হলো? হ্যাঁ 30 টাকা। তাহলে বিক্রি মূল্য তাহলে হবে 150 খরচ হচ্ছিল, মোট খরচ হচ্ছে 150 টাকা প্লাস 30 টাকা জুড়ে দেবো, আমি বই বিক্রি করবো 180 টাকায়। এবার 180 টাকা হলে আমার 20% টাকা লাভও হচ্ছে, তাই না? কি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি জানি না সঠিক ম্যাথমেটিক্যাল পদ্ধতিতে করলাম কিনা, আমি বহু আগে ম্যাথমেটিক্স ছেড়েছি। নিতাই বলো, তুমি তো অঙ্কের ছাত্র, তোমার কি মনে হচ্ছে কোন দিক দিয়ে করাইতে পারে? হ্যাঁ স্যার, এভাবেও করা যেতে পারে, ঠিকই আছে। মানে আমরা এখানে একটু বেশি ওই অনুমান গেম খেলেছি, অ্যাজাম্পশন। মানে এখানে যখন আমি 10% বের করলাম, 15 টাকা হচ্ছে 10%, তাই না, টোটাল বইয়ের খরচের। হ্যাঁ তাই 100% নিশ্চয়ই 15 টাকা যদি 10% হয় 150 টাকাই হবে, তাই না? তো এটা খরচটা বের করে নিলাম। এবার সেখান থেকে 20% তোমাকে লাভ রাখতে হবে, তাই 30 টাকা হচ্ছে। তাই আমার খরচের সাথে আমি 30 টাকা যোগ করলাম, তখন আমার 180 টাকা হয়ে গেল। এটাই হলো তাহলে আমার বিক্রয় মূল্য। তাহলে 180, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আর আমি আজকে এগোবো না, এই
কি বলি, এই গ্রাফটা থেকে কিছু প্রশ্ন দিতে পারি, একটা প্রশ্ন দিয়ে দিই, পরের দিন এলে সলভ করব। প্রশ্নটা আমি আপনাদের দিয়ে দিলাম। কোয়েশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে কি বলবো, একটা শিক্ষা প্রতিষ্ঠানের খরচ, ঠিক আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের খরচ বলছে ইফ টোটাল expenditure is 65 lakh, then what are the expenses, তাহলে কত খরচ হচ্ছে অন কালচারাল ইভেন্টস। কালচারাল ইভেন্টসে কত খরচ হচ্ছে, অর্থাৎ 65 লাখ টাকা হচ্ছে টোটাল খরচ, তার মধ্যে কালচারাল ইভেন্টে কত খরচ হচ্ছে। অপশন হচ্ছে 1.67 লাখ, অপশন বি হচ্ছে 2.65 লাখ, সি হচ্ছে 3.25 লাখ, আর ডি হচ্ছে 4.25 লাখ। এটা আপনাদের জন্য থাকলো কোয়েশ্চেন নাম্বার 1। পরের দিন এখান থেকে শুরু করব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। বেশ, আজকে কিন্তু এখানেই আমি সমাপ্ত করলাম।